হ্যালো এভরিবডি, নমস্কার। আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। কিন্তু তার আগে আপনাদের বুঝতে হবে এই ইন্স্যুরেন্সটা কি। আপনারা যারা নতুন জয়েন করেছেন, ওয়েলকাম টু দ্য পোস্টাল ডিপার্টমেন্ট, নর্থ হুগলি পোস্টাল ডিভিশন। আপনারা যারা ডাইরেক্ট এজেন্ট হিসাবে জয়েন করেছেন কিছু আরামবাগ পোস্ট অফিসের এরিয়া দিয়ে এবং কিছু চিনসুরা পোস্ট অফিসের এরিয়া দিয়ে, আপনাদের ইনফরমেশান একটা আগে থেকেই বলে রাখি যে আপনারা পলিসি যা কালেকশন করবেন সেগুলো এই নর্থ হুগলি পোস্টাল ডিভিশনের আন্ডারে, অর্থাৎ আইদার চিনসুরা হেড পোস্ট অফিসের আন্ডারে অথবা আরামবাগ হেড পোস্ট অফিসের আন্ডারে যতগুলো সাব পোস্ট অফিস আছে, ইনক্লুডিং আরামবাগ হেড পোস্ট অফিস এবং চিনসুরা হেড পোস্ট অফিস, এই অফিসগুলোর মধ্যে আপনারা যে প্রপোজালটা কাস্টমারের থেকে কালেকশন করে আনছেন, যে পলিসিটা কালেকশন করে আনছেন, সেই পলিসিটা কালেকশন করার পরে আপনারা এই নর্থ হুগলি ডিভিশনের আন্ডারে যে কোনো পোস্ট অফিসে ইন্ডেক্সিং করবেন। সেগুলো আমি আপনাদের প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেবো যখন আপনারা নতুন কোনো কালেকশন করবেন। ইন্ডেক্সিং করবেন এবং সেই পোস্ট অফিসেই জমা দিয়ে দেবেন। সেই পোস্ট অফিস তার রেসপেক্টিভ হেড পোস্ট অফিসে পাঠিয়ে দেবে। ফর এক্সাম্পল, বড়দঙ্গল পোস্ট অফিস, সেই বড়দঙ্গল পোস্ট অফিসে আপনি ইন্ডেক্সিং করলেন, কাস্টমারের পলিসিটা কালেকশন করে নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করে অল রিকোয়ার্ড ডকুমেন্টস দিয়ে ইন্ডেক্সিং ওখানে করলেন। আপনাকে পোস্ট অফিস একটা স্লিপ দেবে, দুটো স্লিপ জেনারেট হয়, একটা স্লিপ ওই ফর্মে লাগাতে হয় আর একটা স্লিপ আপনার হাতে দিয়ে দেবে, যেটা আপনি কাস্টমারকে হ্যান্ড ওভার করবেন এবং ওই স্লিপে যে প্রপোজাল নাম্বারটা আছে সেটা আপনি আপনার ডায়েরিতে নোট করে রাখবেন। ফর এক্সাম্পল, ব্যাঙ্গাই পোস্ট অফিস কি গোঘাট পোস্ট অফিস কি আরামবাগ হেড পোস্ট অফিস, বদনগঞ্জ পোস্ট অফিস বা নতিবপুর পোস্ট অফিস, যে কোনো পোস্ট অফিসে অথবা তাদের আন্ডারে যে ছোটো ছোটো ব্রাঞ্চ পোস্ট অফিস আছে সেখানেও আপনারা পলিসি কালেকশন করে নিয়ে গিয়ে ইন্ডেক্সিং করতে পারেন এবং সেই পোস্ট অফিস সেই পলিসিটা আপনাকে ইন্ডেক্সিং করে দেওয়ার পরে একটা রিসিপ্ট দেবে। সেই রিসিপ্টটা আপনি রাখবেন যত্ন করে, কাস্টমারকেও দিয়ে দেবেন। কেননা যখন আমাদের এই পলিসিটা হয়ে যাবে তখন পলিসি বন্ড অ্যান্ড কিটস এই দুটো কাস্টমারের বাড়িতে বাই রেজিস্টার্ড পোস্ট যাবে। তো প্রথম যে রসিদটা ওইটা ওই পাস বইয়ে লাগিয়ে দিতে হবে, এটা লাগিয়ে রাখা উচিত, কারণ প্রথম প্রিমিয়ামটা। তো যাই হোক, এগুলো তো কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন। বা আমি চুঁচুড়ার আন্ডারে বলছিলাম যে ত্রিবেণী বলুন কি মগরা বলুন কি পান্ডুয়া বলুন, যে কোনো পোস্ট অফিসের আন্ডারে আপনারা ইন্ডেক্সিং করবেন কালেকশন করার পরে এবং সেটা সেই পোস্ট অফিসে দিয়ে দেবেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স এই কথাটা মানেটা কি? ইন্স্যুরেন্সের বেসিক এবং এক কথার মানে হচ্ছে প্রোটেকশন। ইন্স্যুরেন্স মানে প্রোটেকশন। আমি একটা লাইফ ইন্স্যুরেন্স করছি মানে আমি আমার লাইফটাকে প্রোটেক্ট করছি। সেটা কীরকমভাবে, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। তার আগে বুঝে নিন, ইন্স্যুরেন্স হচ্ছে একটা প্রোটেকশন। এটাকে একটা বলা হয় এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি এর মধ্যে এগ্রিমেন্ট করা হলো। এ হচ্ছে পোস্ট অফিস, বি হচ্ছে কাস্টমার। তাই তো, বি হচ্ছে কাস্টমার, বলতে পারি এলিজিবল কাস্টমার। এ হচ্ছে পোস্ট অফিস, বি হচ্ছে কাস্টমার। একটা কাস্টমার একটা পোস্ট অফিসে একটা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করবে। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করবে কাস্টমার একটা পোস্ট অফিসে। সেই কারণে আমাদের ডিপার্টমেন্ট যেটা করছে সেটা হলো কিছু ডাইরেক্ট এজেন্ট রিক্রুট করছে। এবার ডাইরেক্ট এজেন্ট রিক্রুট করলে ডাইরেক্ট এজেন্ট যে পলিসিটা কালেকশন করে দেবে সেটার জন্য ডিপার্টমেন্ট তাকে কিছু কমিশন দেবে। ডাইরেক্ট এজেন্ট রিক্রুট করা হয়েছে মানে কি, আপনাদের যে রিক্রুট করা হয়েছে আপনারা
ডিপার্টমেন্টে পলিসি কালেকশন করে দেবেন, মানে কাস্টমারের থেকে রিকোয়ার্ড ডকুমেন্টস যা যা দরকার এবং ক্যাশ বা চেক নিয়ে আপনারা পোস্ট অফিসে জমা দেবেন। পোস্ট অফিস এই পলিসিটা প্রসেস করে কাস্টমারের কাছে ডাইরেক্ট বাই পোস্টে পাঠাবে। তাহলে এদের মাঝখানে যে এই যে মিডিয়াম, এদের দুজনকে যে কানেক্ট করছে সেই হচ্ছে এজেন্ট, যেটা আপনারা আপনারা এজেন্ট হিসাবে কাজ করছেন এ আর বি এর মধ্যে। যে কারণে যেহেতু আপনি কাস্টমারের থেকে কালেকশন করে পোস্ট অফিসে পিএলআই বা আর পিএলআই দিয়েছেন, তার জন্য আপনাকে একটা ইনসেনটিভ বা আমরা যেটা বলি কমিশন, এটা আপনাকে ডিপার্টমেন্ট দেবে। কাস্টমারের থেকে পিএলআই আর পিএলআই কালেকশন করে যখন পোস্ট অফিসে দিচ্ছেন, আপনাকে একটা ইনসেনটিভ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার বেসিক সিস্টেম। আমি একটা ইন্স্যুরেন্স করলাম, ইন্স্যুরেন্সটা কি, যে আমাকে কভার দিচ্ছে। এবার কভারেজের জায়গাটা আসে। এই ইন্স্যুরেন্স মানে কভারেজ, মানে প্রোটেকশন। এটা মানেটা কি? লাইফ ইন্স্যুরেন্স কথাটা বলা হলো। লাইফ ইন্স্যুরেন্স কথাটা মানে কি, যে আমি আমার লাইফটাকে প্রোটেকশন করলাম। মানে আমি এই যে বি কাস্টমার পোস্ট অফিসের কাছে, এই যে কাস্টমার পোস্ট অফিসের কাছে যে একটা পলিসি করলো, এই লাইফ প্রোটেকশনটা ভায়া পোস্ট অফিস কাস্টমারের কাছে যাচ্ছে। প্রোটেকশন কে দিচ্ছে? পোস্ট অফিস দিচ্ছে কাস্টমারকে। তাই আমরা করছি কি, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এটা আমরা করাচ্ছি এক একজনকে। ইন্স্যুরেন্স তিন ধরনের হয়। একটা হয় লাইফ, যেটা নিয়ে আমরা পড়াশোনা করব। আর একটা হয় হেলথ, আর একটা হয় জেনারেল। তো আমরা বেসিক্যালি লাইফ নিয়ে ডিসকাশন করব। হেলথ ইন্স্যুরেন্স কি, এখানে কোনো বেনিফিট নেই। বেনিফিট হচ্ছে কি, যে আমি আমার হেলথটাকে, আমার বডিকে যতদিন আমি বেঁচে থাকবো সেটাকে আমি প্রোটেকশন দেবো। আমি রাস্তায় যেতে যেতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, বা আমার কোনো একটা বড় সড়ো রোগ ধরা পড়লো, যেটার জন্য আমাকে হসপিটালাইজ হতে হবে, বা ফর এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট প্রাইভেট হসপিটালে হয়তো ভর্তি হতে হবে, তখন আমার অনেক লক্ষ লক্ষ টাকা খরচা হবে। বা আমি বাড়িতে আছি, কোনো একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলো যেটার জন্য আমাকে হসপিটালাইজ হতে হবে, সেখানে আমার অনেক টাকা দরকার। তখন হেলথ ইন্স্যুরেন্স যদি আমার করা থাকে, সেই হেলথ ইন্স্যুরেন্স আমার ওই যে বিল, হসপিটালের বিল, সেইটার টাকাটা এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। সেটা এখন অবধি আমাদের পোস্ট অফিসে আসেনি, হয়তো ইন ফিউচার আমরা আশা করবো অবশ্যই আসবে। জেনারেল ইন্স্যুরেন্স কি? জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছে ফোর হুইলার, কার, বাইক, ট্রাক, বাস, এইগুলো। কিন্তু মনে রাখবেন, এটা ম্যান্ডেটারি। একমাত্র জেনারেল ইন্স্যুরেন্সটা হচ্ছে ম্যান্ডেটারি।
তাই কি না? যদি আপনার 4 চাকায় বা আপনার বাইকে ইন্স্যুরেন্স করা না থাকে তো অবশ্যই সেটা ফাইন হবে। পুলিশ রাস্তায় যেটাতে আমাদের ধরে ফাইন করা হয়। তাই জেনারেল ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটারি। জেনারেল ইন্স্যুরেন্সটা মানে কি বললাম? কার, বাইক, ট্রাক, এইগুলো, এটাই একমাত্র ম্যান্ডেটারি। লাইফ ইন্স্যুরেন্স নট ম্যান্ডেটারি, নাও করতে পারি আমি। হেলথ আমি নাও করতে পারি, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স মানে কি আমার 4 চাকা বা বাইক থাকলে আমাকে ইন্স্যুরেন্স করতেই হবে। তাহলে সেই সেই প্রোটেকশন, মানে 4 চাকা কি বাইকটা হারিয়ে গেলে সেই কোম্পানি টাকা দেবে, বা অনেক সিস্টেম আছে যে এই পার্টটা ভেঙে গেলে এত টাকা পাবেন, এই অ্যাক্সিডেন্ট হলে থার্ড পার্টি আছে, ফার্স্ট পার্টি আছে। থার্ড পার্টি জেনারেল ইন্স্যুরেন্স থার্ড পার্টি করা থাকে ম্যাক্সিমাম, মানে যার যা আমার গাড়ি যাকে অ্যাক্সিডেন্ট করলো সে থার্ড পার্টি, তাকে পেমেন্ট দিতে হবে। বা গাড়ির কিছু কিছু পার্টস আছে, এই পার্টসটা ভেঙে গেছে সেখানে পেমেন্ট হবে, ফার্স্ট পার্টিতে সেগুলো ইনক্লুড থাকে, এরকম তো ভ্যারাইটি আছে। তো যাই হোক, আমরা আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে। এতক্ষণ যেটা বোঝাতে পারলাম যে লাইফ ইন্স্যুরেন্স কথাটা মানে কি প্রোটেকশন, আমি আমার নিজের লাইফকে প্রোটেকশন দিচ্ছি। এবার আমরা যাচ্ছি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এটা কেন, ডিফারেন্স কি, সব ব্যাপার নিয়ে। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কখন এসেছিল? 1884 সালে। 1884 সালে আমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স শুরু হয়। তার মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক আগেই এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স শুরু হয়েছে, এবং একমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিজস্ব ইন্স্যুরেন্স এবং ওল্ডেস্ট ইন দিস মার্কেট। মানে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট ইন্স্যুরেন্স হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। তো পিএলআই ডে, আমরা একটা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ডে, পিএলআই দিবস, এটা আমরা মেনটেন করি কবে? 1 ফেব্রুয়ারি। তার মানে 1 ফেব্রুয়ারি 1884তেই লঞ্চ হয়েছিল। তো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর আর একটা ছোট্ট পার্ট আছে, ছোট্ট ভাই আছে, সেটাকে বলা হয় রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এরই একটা ছোট ভাই রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এই রুরাল কথাটা মানে হচ্ছে আন্ডার গ্রাম পঞ্চায়েত। তার মানে যারা পঞ্চায়েতের আন্ডারে থাকবে তারাই একমাত্র এটার জন্য এলিজিবল। তার মানে কর্পোরেশন এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া, ফর এক্সাম্পল আমাদের চুঁচুড়া বা আরামবাগ, প্রপার আরামবাগ, এই এরিয়াগুলোতে এই রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সেই ব্যক্তিরা করতে পারবে না। কারা পারবে? যারা পঞ্চায়েতের এরিয়ার আন্ডারে আছে তারাই পারবে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এটা কবে এসছে? 1995, 1995 সালে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স লঞ্চ হয়েছে। তো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স মানে পিএলআই, এইটার ব্যাপারে আমরা আগে একটু আলোচনা করি। রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর মানে কি বললাম? এই যে আরপিএলআই, এটা এনি পারসন আন্ডার গ্রাম পঞ্চায়েত এরিয়া, তো ধরতে পারি রুরাল রুরাল পিপল, তাই তো?
আরপিএলআই কারা করতে পারে? রুরাল পিপলরা করতে পারে, ব্যাস। রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এখানে এটা কনফিউশন হবেন না যে তাহলে আরপিএলআই রুরাল পিপলরা করতে পারে মানে কি পিএলআই করতে পারবে না, না সেরকম কিছু নেই। প্রথমে এইটুকু শুধু মাথায় রাখুন যে আরপিএলআই করতে পারবে শুধুমাত্র যারা পঞ্চায়েত এরিয়ার আন্ডারে আছে, যে কারণে নামটা বলা হয়েছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। রুরাল কথাটা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত এরিয়ার আন্ডারে যাদের বাড়ি তারাই একমাত্র করতে পারবে, এইটুকু মাথায় রাখুন। এইবার আমি আসি পিএলআই। পিএলআই কি? পিএলআই কারা করতে পারবে? এটা তো গেল এলিজিবল ক্রাইটেরিয়া। এলিজিবল ক্রাইটেরিয়া আরপিএল এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি? আপনাকে শুধু গ্রামের বাসিন্দা হতে হবে, ব্যাস। এর বাইরে কোনো এলিজিবল ক্রাইটেরিয়া নেই। এবং এজ একটা ম্যাটার করে অবশ্যই, ওটা তো আলাদা ব্যাপার। সেটা হচ্ছে আমাদের ধরে নিন 18+, বা আমি ধরতে পারি 19, খুব সহজ হিসাবে হবে 19 থেকে 54, এইটাই ধরুন 19 থেকে 54। এবার আসি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এটা কিন্তু দুজনের জন্য সমান, এই এজটা এই আরপিএল এর জন্য যা, পিএল এর জন্য তাই, 19 থেকে ধরে রাখুন। এবার চলে আসি আরপিএল এ। সরি, আরপিএল এ একবার যেটা বলছি যে এলিজিবল ক্রাইটেরিয়া কি? গ্রামের পঞ্চায়েতের আন্ডারে বাড়ি হতে হবে, 19 থেকে 54 বছর বয়স হতে হবে, ব্যাস। এইটুকু, যেটা মেন ইন্স্যুরেন্সটা আপনারা সেল করবেন, আমি সেইটুকুর মধ্যে বলছি এখন। আর পিএলআইটা কি? এটার এলিজিবল ক্রাইটেরিয়া এখানে কোনো রুরাল বা আরবান বলে কোনো কথা নেই। পিএলআই করতে গেলে যেটা হতে হবে তাকে হচ্ছে সার্ভিস হোল্ডার হতে হবে, সরকারি বা আধা সরকারি চাকরি করে, আবার বলছি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট চাকরি করে সেরকম কোনো ক্যান্ডিডেট হতে হবে, অথবা ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট বা সার্টিফিকেট যার কাছে আছে, মানে যে ডিগ্রি পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করেছে, গ্র্যাজুয়েশন মানে এমবিবিএস, সেটাও একটা ডিগ্রি পাস, বা এলএলবি, সেটাও একটা ডিগ্রি পাস, অথবা সিম্পল বিএ পাস, বা ধরুন বিএসসি বা বিকম সিম্পল পাস বা অনার্স পাস, তো যাই হোক ডিগ্রি হোল্ডার হতে হবে। তার মানে কি, 1 নম্বর ধরলাম সার্ভিস হোল্ডার, 2 নম্বর ডিগ্রি বা ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট। সার্ভিস হোল্ডার হতে হবে, অথবা ডিগ্রি বা ডিপ্লোমা পাস সার্টিফিকেট আছে, মানে তারা পাস করেছে। তো আমি আবার বলছি, ডিগ্রি বা ডিপ্লোমার আন্ডারে কি কি পড়ছে? শুধুমাত্র সিম্পল গ্র্যাজুয়েশন নয়, এটা মাথায় রাখতে হবে যে একটা ডক্টর এমবিবিএস পাস করেছে, সেটাও একটা ডিগ্রি। একজন লয়ার, একজন অ্যাডভোকেট ল পাস করেছে, সেটাও একটা ডিগ্রি। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সেটাও একটা ডিগ্রি। অথবা অনেক ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স আছে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স বা ডিপ্লোমা ইন সামথিং অ্যাটসেট্রা। সে যাই হোক, যেগুলো ডিপ্লোমার সার্টিফিকেট আছে সেটাও এলিজিবল। তাহলে ডিপ্লোমাটা কিন্তু ক্লাস 12-এর পরে একটা কোর্স হয়, গ্র্যাজুয়েশনটাও ক্লাস 12-এর পরে একটা কোর্স হয়। মনে রাখবেন, ডিগ্রি বা ডিপ্লোমা ক্যান্ডিডেট। অনেক সময় কনফিউশন হবে যে স্যার এই কোর্সে সার্টিফাইড মানে সার্টিফিকেট পাস করেছে। অনেক কোর্স আছে, যেমন ধরুন আইটিআই পাস সার্টিফিকেট, ওটা হবে না। ওকে, আইটিআই পাস থেকে করলে পিএলআই এলিজিবল নয়। ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে। থার্ড আর একটা যেটা আছে, সেটা হলো
প্রাইভেট কোম্পানি এমপ্লয়ি, প্রাইভেট কোম্পানি এমপ্লয়িরাও পিএল এর জন্য এলিজিবল, কিন্তু সেই প্রাইভেট কোম্পানিটা যে কোনো প্রাইভেট কোম্পানি হলে হবে না। সেই প্রাইভেট কোম্পানিটা এনএসসি বা বিএসসি স্টক এক্সচেঞ্জের লিস্টেড হতে হবে। মানে যে কোম্পানিগুলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড, মানে কি, যাদের শেয়ার আছে, যাদের কোম্পানি শেয়ার মার্কেটে ট্রেডিং হয়। যেমন ধরুন রিলায়েন্স, টাটা, আদানি, রেলের অনেক কোম্পানি আছে, আরও অনেক বড় বড় আছে। যেমন ধরুন কিছু একটা এক্সাম্পল আমি রিসেন্ট একটা পেয়েছি, সেটা হলো এল অ্যান্ড টি একটা কোম্পানি আছে, লারসান অ্যান্ড টার্বো, এল অ্যান্ড টি কোম্পানিটা, লারসান অ্যান্ড টার্বো, এটাও স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো যখন স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে তো সে পিএল এর জন্য যোগ্য। তো যাই হোক, আপনারা যে দুটো ক্যান্ডিডেটকে পাবেন সেটা হচ্ছে এইটা, সার্ভিস হোল্ডার পাবেন আর ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডার পাবেন। এবার সার্ভিস হোল্ডারের মধ্যে ভাবার চিন্তা করুন, যে ব্যক্তিটা আর্মি বা বিএসএফ এ চাকরি করছে, অনেক আর্মি বা বিএসএফ এর জেনারেল ডিউটি যারা করে তারা 12 পাসের পরে বা ক্লাস 10 পাসের পরে একটা র্যালি হয়, সেইরকম হিসাবে তাদের সেই প্রসেসে র্যালি, তারপরে একটা এক্সাম হয়, সেই প্রসেসে তারা সিলেকশন হয়। তাহলে এই যে আর্মিতে চাকরি করছে বা বিএসএফ এ চাকরি করছে, বা ধরুন গ্রুপ ডি স্টাফ, বা ধরুন আপনার সিভিক পুলিশ বা আশাকর্মী, বা ধরুন পুলিশ কনস্টেবল, অনেক আছে যেটা এলিজিবল ক্রাইটেরিয়া আমরা ক্লাস 12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট এলিজিবল ক্রাইটেরিয়া রেখেছে ক্লাস 12। তাহলে ক্লাস 12 পাস করে সে তো চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়েছে মানেই সে পিএলআই করতে পারবে। ফার্স্ট অফ অল চাকরি পেয়েছে মানেই সে পিএলআই করতে পারবে, সার্ভিস হোল্ডার মানেই সে পিএলআই করতে পারবে। সেটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পিওর অথবা সেমি গভর্নমেন্ট। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হতে পারে, সেমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সেমি গভর্নমেন্ট মানে কি, আইসিডিএস কর্মী যারা আছেন বা সিভিক পুলিশ যারা আছেন, এরকম অনেক সেমি গভর্নমেন্ট বা প্যারা টিচার্স যারা আছেন, এনাদেরও আমরা পিএলআই করাতে পারবো। আর ডিগ্রি বা ডিপ্লোমা যেটা বললাম, এটা খুব সহজ। গ্র্যাজুয়েশন পাস করেছে কিন্তু সে কোনো ব্যবসা করছে, পিএলআই করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস করেছে, পাস করার পর সে কোনো চাকরি করছে প্রাইভেট কোম্পানিতে, পিএলআই করতে পারবে। এইটা কনফিউশন হবেন না যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে সেটা আবার এই এনএসএ বা বিএসসিতে লিস্টেড আছে কিনা, না, দেখার দরকার নেই। ক্যান্ডিডেটকে এটাই জিজ্ঞাসা করবেন, আপনার কি গ্র্যাজুয়েট পাস? হ্যাঁ, গ্র্যাজুয়েট পাস। তাহলে গ্র্যাজুয়েশনের রেজাল্ট, সার্টিফিকেট, এই দুটো জেরক্স দিন বা যে কোনো একটা জেরক্স দিন, ব্যাস। বা আপনি কি ডিপ্লোমা পাস? হ্যাঁ, ডিপ্লোমা পাস, পাস সার্টিফিকেটের জেরক্স দিন, আর বাকি রিলেভেন্ট ডকুমেন্ট যেগুলো লাগে সেগুলো তো লাগে, ব্যাস এইটুকুই। সে কি করছে আর দেখার দরকার নেই। যদি আমি একটা সার্ভিস হোল্ডারও পাই, আমি প্রথমে জিজ্ঞাসা করবো, আপনি গ্র্যাজুয়েট পাস করেছেন স্যার? হ্যাঁ, গ্র্যাজুয়েট পাস আছে, ব্যাস। তাহলে আমি তার গ্র্যাজুয়েশনের ডিগ্রি, রেজাল্ট, সার্টিফিকেট এইগুলো নিয়েই কাজ করা শুরু করবো। সার্ভিস হোল্ডারের ডকুমেন্ট কি কি লাগে সেটাও নিয়ে ডিসকাশন করবো। গ্র্যাজুয়েশনের ডকুমেন্ট তো বলে দিলাম, ফাইনাল ইয়ার ডিগ্রি, রেজাল্ট, সার্টিফিকেট, যে কোনো একটা বা দুটো হলেই হবে। তো এতটুকু ক্লিয়ার হলো যে পিএলআই করা মানে এলিজিবল ক্রাইটেরিয়া কি, সার্ভিস হোল্ডার হতে হবে বা ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে, অথবা প্রাইভেট কোম্পানিরও এমপ্লয়ীদের করা যাবে যদি সেটা এনএসসি বা বিএসসি লিস্টেড হয়। এটা আপনারা যে প্রাইভেট কোম্পানিতে গেছেন, দেখা গেল সেখানে কেউ 12 পাস কিন্তু সে চাকরি করছে, বা আইটিআই পাস করে চাকরি করছে। আমি কিছুক্ষণ আগে বললাম আইটিআই ক্যান্ডিডেটদের হবে না, কিন্তু সে আইটিআই এর 1 বছরের কোর্স করে কি 2 বছরের কোর্স করে সে একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। সেটা পেয়েছে কোথায়? লারসান অ্যান্ড টার্বোতে। তাহলে লারসান অ্যান্ড টার্বোতে সে চাকরি করছে, আর সেই কোম্পানিটা
এনএসসি বা বিএসসি তে লিস্টেড আছে, সে আইটিআই পাস করেছে, আইটিআই পাস করে যে কোনো কাজ করুক পিএল এর জন্য এলিজিবল নয়। কিন্তু যেহেতু এমন একটা চাকরি করছে যে কোম্পানিটা যেখানে চাকরি করছে সেই কোম্পানিটা এনএসসি বা বিএসসি তে লিস্টেড আছে, তাহলে সে এলিজিবল। তখন আমাকে তার সার্ভিস ওরিয়েন্টেড ডকুমেন্টটা নিতে হবে, কারণ আইটিআই ডকুমেন্টটা নিলে হবে না, সার্ভিস ওরিয়েন্টেড নিতে হবে। আর যদি কোনো সময় এইটা পাই যে সে কোথায় চাকরি করছে কি করছে জানার দরকার নেই, সে গ্র্যাজুয়েট পাস, সে ডিগ্রি হোল্ডার, মানেই আমি তার ওই ডকুমেন্টটা নিয়ে পিএলআই প্রসেস করে দেবো। ক্লিয়ার হলো? আবার রিপিট করি, পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এলিজিবল ক্রাইটেরিয়াই মেন হচ্ছে সার্ভিস হোল্ডার হতে হবে, সেটা সেমি গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হোক, ডিগ্রি বা ডিপ্লোমা পাস সার্টিফিকেট থাকতে হবে যে কোনো একটা, বা প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি, যে প্রাইভেট কোম্পানি এনএসসি বা বিএসসি তে লিস্টেড। তো আমি প্রথমে বলেছি আপনারা এই দুটো ক্যান্ডিডেটকে বেশি পাবেন, সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার অথবা সেমি গভর্নমেন্ট। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মানে যে কেউ, আমি যারা যারা সরকারি চাকরি করছে। সেমি গভর্নমেন্টের একটু প্রবলেম হবে, সেমি গভর্নমেন্টের আমি কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিলাম যেটা আপনারা ফেস করবেন। সেটা হলো প্যারা টিচার্স, আইসিডিএস, অঙ্গনারী কর্মী যারা আছেন, বা কিছু হেলথ ডিপার্টমেন্টে কিছু এরকম সেমি গভর্নমেন্ট আছে, এনাদের পিএলআই করানো যাবে সেমি গভর্নমেন্ট, যেহেতু তারা এমপ্লয়ি। ক্লিয়ার হলো? তাহলে একটা শর্ট আমি একটু ডিসকাশন করে দিই আবার, যে আরপিএলআই মানে হচ্ছে গ্রামের মানুষরা হতে হবে, গ্রামের মানুষ হতে হবে, সে গ্র্যাজুয়েটও পাস না, চাকরিও করে না, কিন্তু গ্রামের মানুষ, তাহলে আরপিএলআই করতে পারবে। আর পিএলআই করতে গেলে এখানে গ্রাম বা আরবান দেখে কোনো লাভ নেই, এখানে সেটা কোনো এলিজিবল ক্রাইটেরিয়া না। গ্রামের হোক কি শহরের হোক, সে সার্ভিস হোল্ডার হবে বা ডিগ্রি বা ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট হবে, বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, যে প্রাইভেট কোম্পানি অনেক বড় কোম্পানি এনএসসি বা বিএসসি তে লিস্টেড আছে। ক্লিয়ার? এবার দেখুন, এই পিএলএ যারা সার্ভিস হোল্ডার, আর যারা ডিগ্রি হোল্ডার, ডিগ্রি মানে গ্র্যাজুয়েট, আর ডিপ্লোমা, যারা সার্ভিস হোল্ডার আর যারা ডিগ্রি বা ডিপ্লোমা পাস করেছে, পাসড আউট, এদের দুজনের পিএল এর কোনো ডিফারেন্স নেই। আপনারা যদি ভেবে থাকেন বা কেউ যদি ভেবে থাকে যে না আমি সার্ভিস হোল্ডার, হয়তো পিএলআই বেশি কোনো বেনিফিট পাবো না, এটা এলিজিবল ক্রাইটেরিয়া, জাস্ট গেটওয়ে, যে আপনি সার্ভিস হোল্ডার বা ডিগ্রি বা ডিপ্লোমা পাস হলে তবেই আপনি পিএলআই করতে পারবেন। কেন করবেন পিএলআই, এমন কি জিনিস, সেটা তো পরে ডিসকাস করছি, কিন্তু এই দুটো গেটওয়ে। এবার আমি ডকুমেন্টে চলে আসি। আমি এইগুলো আগে কেন বলছি বলুন তো, কারণ আপনারা এইগুলোই ফেস করবেন। পলিসি কি কেমন কি সেগুলো তো অ্যাপস থেকে দেখবেন, সেটা 2 মিনিট লাগবে ব্যাপারটা বুঝতে। এইগুলোই আপনারা বারবার ফেস করবেন, এইগুলোতে প্রবলেম হবে, যে কারণে আমি এইটাই বারবার ক্লিয়ার করে দিচ্ছি। ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টস পিএলআই করতে গেলে কি কি লাগবে? কমন ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে আধার, প্যান, একটা ফটো,
অবশ্যই এগুলো জেরক্স নেবেন, সেলফ অ্যাটাস্টেড। ফটোর আবার জেরক্স নেবেন না, ফটোটা অরিজিনাল। তাহলে একটা ফটো, আধার আর প্যানের জেরক্স, এটা আমি নেব পিএলআই এর জন্য। ঠিক এইটুকু ডকুমেন্টই লাগবে আরপিএলআই এর জন্য। আরপিএলআই করতে গেলে আমার এইটুকু ডকুমেন্ট যথেষ্ট, আর কিছু লাগবে না। হ্যাঁ, সঙ্গে আর একটা জিনিস লাগবে, নমিনি যাকে রাখা হবে তার আধার বা প্যান বা ধরুন বার্থ সার্টিফিকেট এটসেট্রা। তাহলে ডকুমেন্টস কি কি নেব? আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, একটা অরিজিনাল ফটো, নমিনি যাকে রাখবো তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটা তার থাকবে। নমিনির ডকুমেন্টে নমিনিকে কোনো সেলফ অ্যাটাস্টেড করতে হবে না। আবার বলছি, নমিনির ডকুমেন্টসে কোনো নমিনির সেলফ অ্যাটাস্টেড করতে হবে না। নমিনির যে ডকুমেন্টে জেরক্স দেবেন সেখানে শুধু নমিনি লিখে রিলেশনশিপটা লিখে দিলেই হবে। ফর এক্সাম্পল, একটা আধার কার্ড, আমি লিখে দিলাম নমিনি স্পাউস। স্পাউস মানে কি? হাজবেন্ড বা ওয়াইফ। বা আধার কার্ড আমি লিখে দিলাম সন। তাহলে আমরা বুঝে যাবো যে এটা নমিনি, রিলেশনশিপটা সন। ফর্মে তো ফিল আপ করতেই হবে, কিন্তু এখানে লিখে দেবেন, এইটুকু লিখলেই যথেষ্ট। তো যাই হোক, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, সেলফ অ্যাটাস্টেড কাস্টমারের অবশ্যই হবে এই দুটো, এক কপি ফটো অরিজিনাল, আর নমিনির আধার কার্ড, প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড। এইটুকু আরপিএল এর জন্য যথেষ্ট। আরপিএলআই করতে গেলে এর জন্য যথেষ্ট। এইবার চলে আসছি পিএলআই। আচ্ছা, পিএলআই এর এলিজিবল ক্রাইটেরিয়াটা কি? সার্ভিস হোল্ডার বা ডিগ্রি বা ডিপ্লোমা পাস। আমি কি করে বুঝবো? আধার কার্ড, প্যান কার্ড, ফটো বা নমিনির আধার কার্ড, এইগুলো তো একটা কমন ডকুমেন্ট, আর পিএলআই দুটোতেই লাগবে এইগুলো। এবার সার্ভিস হোল্ডার মানে কি? যেহেতু সে পিএলআই করছে, তাহলে সার্ভিস হোল্ডারের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে নিশ্চয়ই। নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, সে চাকরি পেয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বা জয়নিং যাই হোক, বা জয়নিং। অনেক সময় আইডেন্টিটি কার্ড আছে তাদের। অ্যান্ড স্যালারি স্লিপ। স্যালারি স্লিপটা লাগবেই, সঙ্গে এই তিনটের যে কোনো একটা, অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার বা আইডেন্টিটি কার্ডের জেরক্স। এগুলো সেলফ অ্যাটাস্টেড হবে, সবই সেলফ অ্যাটাস্টেড। তাহলে আমি কি নেব? অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স নেব আর স্যালারি স্লিপ নেব। অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স বা স্যালারি স্লিপ, বা আইডেন্টিটি কার্ডের জেরক্স বা স্যালারি স্লিপ এবং স্যালারি স্লিপ, বা জয়নিং লেটারের জেরক্স, স্যালারি স্লিপ। অনেকে অনেক সময় বলবেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেই এই মুহূর্তে, তাহলে কি আপনার জয়নিং লেটারটা আছে? যে রিসেন্ট জয়নিং লেটার মানে ধরুন আমরা একটা একটা অফিস থেকে আর একটা অফিসে যখন ট্রান্সফার হই, তা একটা জয়েন করছি, নতুন একটা অফিসে জয়েন করছি, তার একটা অর্ডার হয় যে কোনো ডিপার্টমেন্টে, ও এমনি এমনি চলে আসে না। একটা অফিস থেকে আরেকটা অফিসে এসছে মানে তার একটা অর্ডার হয়েছে, সেই লাস্ট অর্ডার কপিটা জয়নিং লেটার হিসাবে সেটা ট্রিট হয়, সেটাও নিলে হবে। সঙ্গে স্যালারি স্লিপ। পিএলআই মানে এই দুটো লাগবে, সেই যে স্যালারি স্লিপ লাস্ট মান্থ
লাস্ট মান্থের স্যালারি স্লিপ আর অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা কার? সার্ভিস হোল্ডারের। সেটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হোক, গভর্নমেন্ট হোক, সেমি গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক। প্রাইভেট মানে এনএসসি বা বিএসসি, পিএসসি লিস্টেড। তবে গিয়েই না আমি বুঝবো এ সার্ভিস করছে, তাই না? এ চাকরি করছে কি দিয়ে বুঝবো? অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটার বা আইডেন্টিটি কার্ড আর সঙ্গে স্যালারি স্লিপ। আর এই আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, সেলফ অ্যাটাস্টেড আর ওয়ান অরিজিনাল ফটো, নমিনির আধার কার্ড, এগুলো তো লাগবেই। তাহলে এই হচ্ছে আমার মেন ডকুমেন্ট। এটা হচ্ছে আমার মেন ডকুমেন্ট। তাহলে এখানে লিখে রাখি আধার, প্যান, একটা ফটো, নমিনি আধার বা ভোটার, এই দুটো কম। এগুলো আধার, প্যান, একটা ফটো, নমিনির আধার, এগুলো সেলফ অ্যাটেস্টেড। তো ডকুমেন্ট কি কি পেলেন? আধার কার্ড, প্যান কার্ড, অবশ্যই এগুলো জেরক্স, সেলফ অ্যাটাস্টেড, এগুলোরও জেরক্স। কোনোটা অরিজিনাল নেবেন না আবার। স্যালারি স্লিপ ওরা প্রিন্ট করে দেয়, সে অরিজিনাল হোক, ওটা জেরক্সই। সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। লাস্ট মান্থের স্যালারি স্লিপ অনেকে নাও দিতে পারে, হয়তো 2 মাস আগেকার দিল, তবু ঠিক আছে। কনফার্ম এইটুকু আপনাকে হতে হবে যে সে সত্যি চাকরি করে, কারণ আপনি এজেন্ট, আপনার থ্রুতে হচ্ছে, লায়াবেল আপনি। ওকে। তাহলে আমি সার্ভিস হোল্ডারের কি কি ডকুমেন্টস পেলাম, সে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হোক বা সেমি গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, আধার কার্ড, প্যান কার্ড, একটা ফটো, নমিনির আধার বা ভোটার, আর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি স্লিপ বা জয়েনিং লেটার, স্যালারি স্লিপ বা আইডেন্টিটি কার্ডের জেরক্স অ্যান্ড স্যালারি স্লিপ। আর যখন আমি ডিগ্রি হোল্ডার দেখবো যে গ্র্যাজুয়েট পাস করেছে, তাহলে তার ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট or সার্টিফিকেট। ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট বা সার্টিফিকেট নেবো আর এইগুলো নেবো, এটা দরকার নেই, কারণ ও ডিগ্রি হোল্ডার। তাহলে অনেকে চাকরি আর চাকরি করে কিন্তু তার গ্র্যাজুয়েশন আছে, চাকরি করছে সঙ্গে গ্র্যাজুয়েশন আছে। তাহলে আমার দরকারই নেই এত কিছু, তার স্যালারি স্লিপ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এগুলো নেওয়ার আমার তখন দরকারই নেই। কারণ অনেকের ক্ষেত্রে স্যালারি স্লিপ জেনারেট করতে ডিস্টার্ব হয়, স্যালারি স্লিপটা চট করে দিতে পারে না বা অনেকে দিতে চায় না, দরকার নেই। তাহলে তার গ্র্যাজুয়েট আছে কিনা জিজ্ঞাসা করবেন, যে আপনার গ্র্যাজুয়েট আছে। যখন কারোর গ্র্যাজুয়েশন পাস থাকবে বা ডিপ্লোমা পাস থাকবে, তাকে আর সার্ভিসের দিকে যেতেই হবে না। সে যেখানেই চাকরি করুক, ইনকাম ট্যাক্সে করুক, রেলে করুক, পুলিশে করুক, কি স্কুল টিচার হোক, যাই হোক, গ্র্যাজুয়েট মানে ডিগ্রি পাস আছে মানেই ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট আর সার্টিফিকেট নেব, সঙ্গে আধার, প্যানের জেরক্স, একটা ফটো, নমিনির আধার, ব্যাস কমপ্লিট। ক্লিয়ার হলো? যদি ডাউট থাকে অবশ্যই আপনারা আমাকে ক্লাসে ডিসকাস করবেন যখন আমি লাইভ ক্লাস নেব। এত অবধি কমপ্লিট, আশা করি কোনো প্রবলেম নেই। এই ডকুমেন্টগুলো সবই সেলফ অ্যাটাস্টেড। এই ডকুমেন্টগুলো যেন ক্লিয়ার থাকে পিএলআই এর ক্ষেত্রে। আর শুধু এইগুলো হচ্ছে আরপিএলআই, শুধু
এইগুলো হচ্ছে শুধুমাত্র আরপিএল এর জন্য লাগে। পিএল এর ক্ষেত্রে এই দুটো অথবা এই দুটো, তার মানে এ কমন। আধার, প্যান, ফটো, নমিনির আধার কমন। সার্ভিস হোল্ডার হলে অ্যাপয়েন্টমেন্ট স্যালারি স্লিপ, ডিগ্রি হোল্ডার হলে ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট সার্টিফিকেট অ্যান্ড ইনকাম ডিক্লারেশন। সঙ্গে ইনকাম ডিক্লারেশন লাগে, সেটা আমাদের ডিপার্টমেন্টাল ফর্ম আছে, সেই ফর্মটা আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো। পিএল এর ক্ষেত্রে ওই ফর্মটা ইউজ করবেন। আমি বলবো ইনকাম ডিক্লারেশন যে ফর্মটা, সেটা গ্র্যাজুয়েটদের জন্য ইউজ করতে পারেন, সার্ভিস হোল্ডারদের জন্য ইউজ করতে পারেন। অনেক সার্ভিস হোল্ডার স্যালারি স্লিপ দিতে পারে না বা দিতে চায় না, তখন ওই আমাদের যে ডিপার্টমেন্টাল ইনকাম ডিক্লারেশন ফরম্যাটটা আছে, যেটা আপনাদের দেয়া হয়েছে বা দেয়া হবে, সেইটা ইউজ করবেন। তাহলে কোনো একটা ব্যক্তি গ্র্যাজুয়েট পাস, তার থেকে ফাইনাল ইয়ার ডিগ্রি রেজাল্ট আর সার্টিফিকেট নেব, সঙ্গে ইনকাম ডিক্লারেশন ফর্মটা, যেটা আমাদের ডিপার্টমেন্টাল ফর্ম, আমাদের ডিপার্টমেন্টের যে ফর্মটা আছে সেটাতেই তাকে ফিল আপ করে সাইন করতে হবে। আর সার্ভিস হোল্ডারদের জন্য অ্যাপয়েন্টমেন্ট, জয়নিং লেটার বা আইডেন্টি কার্ড, যে কোনো একটা, সঙ্গে স্যালারি স্লিপ। স্যালারি স্লিপ না দিয়ে সে আইটিআরও দিতে পারে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, যেখানে আমরা বুঝতে পারবো তার ইনকাম কত, সেটাও দিতে পারে। বা আমাদের যে ডিপার্টমেন্টাল ইনকাম ডিক্লারেশনটা আছে, আমাদের যে ডিপার্টমেন্টাল ইনকাম ডিক্লারেশন ফরম্যাটটা আছে, সেটা দিতে পারে। এই হচ্ছে আপনাদের ফুল পিকচারটা। এবার আমরা ডিসকাশন করব পিএলআই এবং আরপিএলআই এর কমন একটা পলিসি আছে। অবভিয়াসলি দুজনেরই সবই মোটামুটি কমন পলিসি, সেটা আমরা ডিসকাশন করব পরে পরে। কিন্তু যেটা সব থেকে মার্কেটে বেশি সেল হয় এবং আপনারা ওইটাই বেশি সেল করতে পারবেন, ওটাই প্রফিটেবল একটা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের একটা স্কিম বা বলতে পারেন একটা প্ল্যান। সেই প্ল্যানটার নাম হচ্ছে এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স। পিএলআই তেও আছে, আরপিএলআই তেও আছে। এটাকে বলা হয়, আরপিএলআই বলবে গ্রাম সন্তোষ, পিএলআই এর ক্ষেত্রে বলা হয় শুধু সন্তোষ। এই প্ল্যানটাই আপনারা বেশি বিক্রি করবেন এবং অবভিয়াসলি কমিশন আপনাদের এটাতেই বেশি, এবং কাস্টমারেরও এটাতেই বেশি প্রফিট। অন্যান্য প্ল্যান যখন আপনারা করবেন, সেটাতে বুঝতে পারবেন যে কাস্টমারের বেনিফিটটা কতটা কম অন্যান্য প্ল্যানে, কিছুটা, মানে এর থেকে কম্পারেটিভলি কম। অন্যান্য ইন্স্যুরেন্সের থেকে অনেক ভালো, কিন্তু এর থেকে কম্পারেটিভলি কম। আর আমরা সবাই এটাই পছন্দ করি, আপনারাও এটাই পছন্দ করবেন, কাস্টমারকেও এটাই পছন্দ হবে। সঙ্গে আরো দু একটা আছে, সেটা পরে আমি ডিসকাস করে দেবো ক্লাসে, কিন্তু আপাতত এইটুকু বুঝুন। এইটা যেটা দরকার সেটা হলো কি, এর বোনাস রেট 52 টাকা, আর এর বোনাস রেট 48 টাকা। কনফিউশন হওয়ার কিছু নেই, এটুকু শুধু মাথায় রাখুন যে এর বোনাস রেট 52, এর 48। কেমন ভাবে কি হয় সব বুঝিয়ে দেবো।
তাহলে পিএল এর বোনাস সেট কত? 52 টাকা, এর 48 টাকা। যেটাকে বলে 1000-এ আর 1000-এ। কনফিউশন হবে না। 1000-এ 52 টাকা, এই এস এ লিখলাম, এস এ কথাটা মানে কি? সাম অ্যাসিওর্ড। সব বুঝিয়ে দেবো, ক্লিয়ার হয়ে যাবেন পুরো, কোনো চিন্তা নেই। আপনারা যথেষ্ট ভালো স্টুডেন্ট, যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, অবশ্যই আপনারা বুঝবেন। একদম ভয় পাওয়ার কিছু নেই যে সাম অ্যাসিওরটা কি, এসএটা কি, 52 বোনাসটা কি, বোঝাতে হবে। এখন কনফিউশন হওয়ার কিছু নেই, আমি সব বুঝিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো। শুধু এইটুকু বুঝুন, পিএলআই এর বোনাস সেট 52 আর পিএলআই এর বোনাস সেট 48 টাকা। ওকে, আমি একটা পিএলআই করলাম, আমি একটা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করলাম। কত টাকার? সাম অ্যাসিওর্ড হচ্ছে ধরে নিলাম 10 লাখ, 10 লাখ টাকার সাম অ্যাসিওর্ড, যেটাকে আমরা শর্ট ফর্মে এসে বললাম, 10 লাখ টাকার সাম অ্যাসিওর্ড। এই 10 লাখ টাকার সাম অ্যাসিওর্ডটা কি? এটা কি আমি 10 লাখ এক্ষুনি দিয়ে দেবো? না। এবার আসবে আমার এজ, এজ কত আমার? 35। আমি ম্যাচুরিটি নেব 60-তে। তাহলে আমি 10 লাখ টাকার একটা সাম অ্যাসিওর্ড নিলাম, এজ আমার 35, ম্যাচুরিটি নেব 60-তে। আচ্ছা, এই 10 লাখ টাকাটা কি? এই 10 লাখ টাকাটাই হচ্ছে আমার টার্গেট, মানে আমার প্রোটেকশন, কভারেজ এবং এটাই হচ্ছে আমার টার্গেট। কি টার্গেট? যে প্রিমিয়ামটা আমি দেব মাসে মাসে বা বছরে, যাই হোক, এই প্রিমিয়ামটা আমি যে দেব, 35-এ তো আমি ঢুকেছি, 60-এ ম্যাচুরিটি নেব, তাহলে আমার কত দিনের টাইম? প্রিমিয়াম পেইং টার্ম, যেটাকে ছোট করে বলি পিপিটি, এটা কতদিন হলো? 25 বছর, তাই তো? আমি ঢুকছি 35-এ, 10 লাখ টাকার একটা পলিসি নিয়েছি। 10 লাখ টাকার পলিসি নেওয়া মানে কি? আমার প্রোটেকশনটা 10 লাখ, কভারেজও 10 লাখ এবং টার্গেটটাও 10 লাখ। 10 লাখ টার্গেট মানে কি? আমি এই যে 25 বছর ধরে 10 লাখ টাকা দেব। টার্গেট এখানে না লিখে আমি এইদিকে বুঝিয়ে দিই যে এই 25 বছর ধরে 10 লাখ টাকাটা হচ্ছে আমার টার্গেট। তাহলে 25 বছর ধরে আমি 10 লাখ টাকা দেব, এটা হচ্ছে আমার প্রিমিয়াম পেইং টার্ম। 25 বছর ধরে আমি দেব, কি দেব? প্রিমিয়াম দেব। তাহলে এবার ক্যালকুলেট করতে হবে কত টাকা আমার প্রিমিয়াম পড়ছে। তাহলে প্রিমিয়াম আমার পড়ছে, মান্থলি পড়ছে, মাসে আমি দেব ধরে নিন 2500 টাকা। আমি পার মান্থ এই টাকাটা দেব, সরি 3200 টাকা। মান্থলি আমি 3200 টাকা দেব। কত বছর ধরে দেব? 25 বছর ধরে দেব। মাসে কত দেব? 3200 দেব। 25 বছর ধরে আমি প্রিমিয়ামটা দেব, তার মানে 60 বছর বয়স অবধি আমি দেব।
তাহলে আমি টোটাল কত দিচ্ছি? বত্রিশশো ইন্টু 12, প্রত্যেক মাসে তো আমি দিচ্ছি এটা, 12 মাস দেব, এক বছরে কত হলো এইটা, কত বছর দিচ্ছি? 25 বছর ধরে দিচ্ছি প্রিমিয়াম পেইংটা। তাহলে 10 লাখ টাকার পলিসি নিয়েছি, আমার বয়স এখন 35, আমি ম্যাচুরিটি নেব 60-এ, তাহলে টোটাল কত বছর প্রিমিয়াম দেবো? 25 বছর দেবো। মাসে আমার কত পড়ছে? 3200 টাকা পড়ছে। তাহলে আমি টোটাল প্রিমিয়াম যেটা দিচ্ছি, টোটাল প্রিমিয়াম কত অবধি? আপ টু 60, 60 অবধি তো দেবো, 60-এ ম্যাচুরিটি নেবো, 60 অবধি দেবো। তাহলে 25 বছর দিচ্ছি, 3200 × 12, এক বছরে এইটা, 25 বছরে কত দিচ্ছি টোটাল? টোটাল দিচ্ছি 9,60,000, তাই তো? দেখুন 10 লাখ টাকার পলিসি, কিন্তু আমাকে দিতে কত হচ্ছে? 9,60,000। এইটা এই জন্যই পিএলআই, এই জন্যই পিএলআই, যার কথাই হচ্ছে লো প্রিমিয়াম অ্যান্ড হাই বোনাস। এই যে 3200 টাকা, এত কম প্রিমিয়াম অন্যান্য কোনো ইন্স্যুরেন্সে নেই। 9,60,000 এত কম টাকা দিতে হবে, মানে 40,000 টাকা আপনাকে দিতে হচ্ছে না, এটাও অন্যান্য কোনো ইন্স্যুরেন্সে নেই। যে কারণেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্টের নিজের ডিক্লারেশন, লো প্রিমিয়াম হাই বোনাস। তাহলে আমি টোটাল প্রিমিয়াম কত দিচ্ছি? 9,60,000। তাহলে আমি দিলাম কত? 9,60,000, মানে কিন্তু আমার 10 লাখের কভারেজ, 40,000 টাকা গভর্নমেন্ট ছাড় দিল। এই যে 40,000, এটা রিবেট, এটা ছাড় দিল, এটা দিতে হবে না, 9,60,000। এবার এই যে ম্যাচুরিটি আমি নেব বলেছিলাম, এই 9,60,000 দিয়ে আমার ম্যাচুরিটি কত দাঁড়াচ্ছে? 23 lakhs। কত দাঁড়াচ্ছে? 23 লাখ টাকা। তাহলে দিলাম কত? 9,60,000, ম্যাচুরিটি পাচ্ছি কত? 23 লাখ। এইবার এখানে আপনারা কিছু প্রশ্ন ফেস করবেন, সেই প্রশ্নটা খুব কমন প্রশ্ন। সেটা কি? বলবে ইন্টারেস্ট কত। আচ্ছা বলুন তো, অনেকে জিজ্ঞাসা করবে যে ইন্টারেস্ট রেট কত। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোনো সময় ইন্টারেস্ট রেটে ক্যালকুলেট হয় না, ইন্স্যুরেন্স ক্যালকুলেট হয় বোনাস রেটে। ইন্স্যুরেন্স বোনাস রেটে ক্যালকুলেট হয়। আচ্ছা বলুন তো, 9,60,000 আপনি দিলেন, ধরে নিলাম 10 লাখই দিলেন, পেলেন 23 লাখ, তাহলে ডবলের বেশি, ডবলের বেশি যদি হয় তাহলে তো 100%-এর বেশি আপনি ইন্টারেস্ট। 10 লাখের 100% কি? 10 লাখ। তাহলে যদি 10 লাখের পলিসিতে আমি 20 লাখ টাকা পাই, তাহলে তো আমার 100% ইন্টারেস্ট হয়ে গেল, তাই না? তো এইটা বলবেন যে ইন্স্যুরেন্স কোনো সময় ইন্টারেস্ট রেটে ক্যালকুলেট হয় না, ইন্স্যুরেন্স হয় বোনাস রেটে, অন্তত পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বোনাস রেটে ক্যালকুলেট হয়। সাম অ্যাসিউরড 10 লাখ, আমার বয়স 35, ম্যাচুরিটি নেব 60-এ, কত বছর দিচ্ছি? 25 বছর দিচ্ছি। প্রিমিয়াম আমার মাসে কত পড়ছে? 3200 টাকা। টোটাল প্রিমিয়াম আমি কত দিচ্ছি? 3200 × 12, এক বছর এটা দিচ্ছি 3200 × 12, আর টোটাল কত বছর দিচ্ছি? 25। তাহলে টোটাল প্রিমিয়াম আমি দিলাম 9,60,000, 40,000 গভর্নমেন্ট আমাকে রিবেট দিয়ে দিয়েছে, তবে গিয়ে তো 10 লাখ আসছে।
গভর্নমেন্ট বলছে দিতে হবে না। আমি পাচ্ছি কত? 23 লাখ টাকাটা। এইবার আপনি ভাবছেন যে এই 23 লাখ কি করে পেলাম? এইটাই হচ্ছে বোনাস রেট। কিরকম? এখানে একটা কথা বলতে ভুলে গেছি, বোনাস রেট 52 পার ইয়ার, কথাটা রাখবেন। যাই হোক, সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি, এটাও পার ইয়ার কিরম ভাবে ক্যালকুলেট হয় বুঝিয়ে দিচ্ছি। এত অব্দি ক্লিয়ার? তাহলে চলে যাই। প্রথমে আমরা জানবো কি লো প্রিমিয়াম অ্যান্ড হাই বোনাস। এটাই আমাদের মেন ট্যাগলাইন। এই কথাটাই বলতে হবে যে আমরা সব থেকে কম প্রিমিয়াম নিয়ে সব থেকে বেশি বোনাস দিই, আমরা মানে পোস্টাল ডিপার্টমেন্ট। এবং এটাকে নাম্বার অফ পলিসি বাড়ানোর, প্রিমিয়াম বাড়ানোর, কালেকশনের দায়িত্ব কার? আমারও, আপনারও, বা আপনাদের, সবাই। আমরা যতজন পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করি সবাই এটা রেসপন্সিবিলিটি, রেভিনিউ আর্নিং করা ডিপার্টমেন্টের হয়ে। আর আপনাদের পার্টিকুলারলি এইটাই রেসপন্সিবিলিটি। ওকে? তো লো প্রিমিয়াম হাই বোনাস কি বললাম? আরেকবার জায়গাতে চলে যাই। পিএলআই করেছিলাম কত? সাম অ্যাসিউরড 10 lakhs। সাম অ্যাসিউরড মানে ক্লিয়ার হয়েছে, মানে ওইটাই প্রোটেকশন অ্যামাউন্ট। মানে আমি 10 lakhs এর পলিসি করলাম, প্রিমিয়াম আমার কত পড়ছে? 3200 টাকা। কত বছর পিপিটি, প্রিমিয়াম পেইং টার্ম, কত বছর দিচ্ছি? 25 ইয়ার্স পার মান্থ। হ্যাঁ, এটা হচ্ছে পার মান্থ, 3200 টাকা পার মান্থ। ম্যাচুরিটি কবে পাবো? অ্যাট 60 ইয়ার্স ওল্ড। 60-এ গিয়ে পাবো, তখন এমনি বুড়ো হয়ে যাব। তো প্রিমিয়াম এই যে 3200 টাকা পার মান্থ, এটা দিচ্ছেন একটা ব্যক্তি 3টে প্রিমিয়াম হয়তো দিল, 3টে প্রিমিয়াম 3 মাস দিল, 3 মান্থ দেওয়ার পরে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল। তো নমিনি কি পাবে? এই 10 lakhs পাবে। নমিনি কি পাবে? 10 lakhs পাবে। 3টে প্রিমিয়াম দিয়েছে, 3200 ইন্টু 3, 7200 টাকা, 7200 এরকম হবে। 3টে প্রিমিয়াম দেওয়ার পরেই কাস্টমার মারা গেছে, নমিনি 10 lakhs পাবে। এটাকেই বলে প্রোটেকশন কভারেজ। এর জন্যই লাইফ ইন্স্যুরেন্স, যেটা আমাদের এখনো আমাদের ইন্ডিয়ার অত্যন্ত গ্রাম অঞ্চলে অনেকেই জানে না যে পোস্ট অফিস একমাত্র ডিপার্টমেন্ট যেখানে মাসে 100 টাকারও প্রিমিয়াম আছে। মাসে 100 টাকারও প্রিমিয়াম, হয়তো অনেক বড় সড়ো সাম অ্যাসিউরড হবে না, অল্প সাম অ্যাসিউরড হবে, কিন্তু মাসে 100 টাকার প্রিমিয়ামও আছে, যেটা অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষরা একটা ফ্যামিলি প্রোটেকশন বা নিজের লাইফ প্রোটেকশন করে রাখতে পারবে, যে তার অ্যাবসেন্সে নমিনি একটা ভালো টাকা পাবে, অথবা সে বেঁচে থাকলে সে ম্যাচুরিটি একটা ভালো টাকা পাবে। তো এই সাম অ্যাসিউর্ডের কথাটা মানে হচ্ছে আমি টোটাল 25 বছর ধরে টাকা 10 লাখ দেব গভর্নমেন্টকে, আর আমার কিছু যদি হয়ে যায় ইন দ্য মিন টাইম, এই 25 বছরের মধ্যে যদি আমার কিছু হয়ে যায় বা ম্যাচুরিটি এজে পৌঁছানোর আগে যদি আমি মারা যাই বা সেই ব্যক্তিটা মারা যায়, তাহলে নমিনি পাবে 10 lakhs প্লাস বোনাস। এই বোনাসটা কি, এইটা ক্যালকুলেট করলেই বুঝে যাবেন। আমি এইটুকু ক্যালকুলেশনটা দেখাই আগে আপনাদের।
এই জায়গাটা ক্লিয়ার? মাসে 3200 টাকা দিচ্ছি, 10 লাখ টাকার পলিসি, 25 বছর দেব, 60-এ গিয়ে ম্যাচুরিটি নেব। ম্যাচুরিটি ভ্যালু কত? বোনাস রেটটা কত পিএল এর বোনাস রেট কত? 52 টাকা, 52। ম্যাচুরিটি পাবো কত বলেছিলাম? 23 লাখ, তাই তো? এইটা কিরম ভাবে আসছে এবার দেখুন। সাম অ্যাসিওর প্লাস বোনাস, এই দুটো মিলিয়ে হচ্ছে আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট। এই দুটো মিলিয়ে আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট। এই জায়গাটা ক্যালকুলেশনটা আপনারা বুঝে গেলে মুখে মুখে বলে দিতে পারবেন যে কতদিন কত টাকা পাচ্ছে। সাম অ্যাসিওর মানে 10 লাখ প্লাস বোনাস মানে 52 টাকা রেট। এইবার বোনাসের জায়গাটা একটু ক্লিয়ার করি। একদম খুব শর্টকাটে ভালো করে বুঝুন, আর এইটাই রিকোয়ারমেন্ট আপনাদের। বোনাস সেটটা ক্লিয়ার থাকতে হবে আপনাদের। সাম অ্যাসিওর্ড 1 লাখ মানে বোনাস হবে 5200 টাকা। সাম অ্যাসিওর্ড 1 লাখ মানে বোনাস 5200। কারণ আমি তখন বলেছিলাম এই 5200 1000 বাই 1000 ধরে রাখুন, তাহলে 1000 টাকার সাম অ্যাসিওর্ড, যদিও বা সাম অ্যাসিওর্ড 1000 টাকার হয় না, মিনিমাম পিএলআই এ 20,000 আর পিএলআই এ 10,000, সেটা পরে যাব। আগে এই ক্যালকুলেশনটা বুঝে নিলে সব বুঝতে পারবেন। তো এইটা ভাবুন, 1 লাখ টাকা সাম অ্যাসিওর্ডে 5200 টাকা বোনাস, মানে 1000-এর সঙ্গে দুটো শূন্য যোগ হয়েছে, তবে কি 1 লাখ হয়েছে। তাহলে আমি বোনাসেও দুটো শূন্য যোগ করব। যখন আমার 1000 টাকা ছিল সাম অ্যাসিওর্ড, তখন আমার কত ছিল বোনাস? 52 টাকা। সবসময় মনে রাখবেন পার ইয়ার, হ্যাঁ, প্রত্যেক বছর। সাম অ্যাসিওর্ড যদি 2 লাখ হয়, বোনাস কত হবে? 5200 ইন্টু 2 পার ইয়ার। সাম অ্যাসিওর্ড যদি 5 লাখ হয়, বোনাস কত হবে? 5200 ইন্টু 5, 26,000 টাকা। দু লাখের 5200 ইন্টু 2 কত? 10,400। $10,400 পার ইয়ার কিন্তু, হ্যাঁ। 5 লাখ টাকার বোনাস কত? 26,000 টাকা। তাহলে সাম অ্যাসিওর্ড যদি 10 লাখ হয়, বোনাস কত হবে? 5200 ইন্টু 10, তার মানে 52,000 টাকা পার ইয়ার, তাই তো? তাহলে আমি এখানে কত বছরের পলিসিটা করেছিলাম? 25 বছর। সাম অ্যাসিওর্ড কত ছিল? 10 লাখ। 10 লাখে আমার বোনাস কত? 52,000। কত প্রত্যেক বছরে দেবে? পার ইয়ার মানে প্রত্যেক বছর। তাহলে বোনাসটা আমার কিরম ভাবে ক্যালকুলেট হলো? 52,000 প্রত্যেক বছরে পাচ্ছি। কত বছর? 25 বছর। ক্যালকুলেট করুন কত হচ্ছে।
13 লাখ টাকা। এটা কি? এটা আমার বোনাস, যেটা গভর্নমেন্ট আমাকে দিল, মানে পোস্টাল ডিপার্টমেন্ট আমাকে দিল। আমি পোস্টাল ডিপার্টমেন্টকে তো 10 লাখ দিয়েছি, 3200 টাকা করে পার মান্থ পোস্টাল ডিপার্টমেন্টকে আমি 10 লাখ দিয়েছি। পোস্টাল ডিপার্টমেন্ট আমাকে বোনাস দিয়েছে 13 লাখ, আর এই 10 লাখ টাকা ফেরত দেবে। টোটাল কত হলো? 23 লাখ। ম্যাচুরিটি মিলেছে ম্যাচুরিটির সাথে, অ্যাট 60, 23 লাখ, 23 লাখ। ক্যালকুলেশন ক্লিয়ার? আমি যে বোনাসটা পাচ্ছি পার ইয়ার, যে সাম অ্যাসিউড করছি, সেই সাম অ্যাসিউডের সাথে যে বোনাসটা অ্যালট হচ্ছে, 1 লাখে 5,200 পার ইয়ার, 2 লাখে 5,200 ইন্টু 2, 3 লাখ হলে 5,200 ইন্টু 3, 5 লাখ 5,200 ইন্টু 5, 26,000। 5 লাখ টাকাটা আমি বারবার বেশি জায়গায় বলি, তাই 26,000 টাকাটা আমার মনে আছে। 10 লাখ টাকা আমি বেশি জায়গায় বলি, তাই 52,000 টাকা মনে আছে। এটা ইজিও, 5200 ইন্টু 10, তো 52,000 পার ইয়ার। তাহলে কিরম ভাবে ক্যালকুলেট হলো? আমি কি বলেছিলাম যে ম্যাচুরিটি মানে কি? সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস, মিলল কথাটা? এবার দেখুন আপনাদের কাছে ক্লিয়ার। সাম অ্যাসিওর্ড কত আমার? এটা 10 লাখ। সাম অ্যাসিওর্ড কত? 10 লাখ। বোনাস কত আমার? 13 লাখ। টোটাল ম্যাচুরিটি কত পেলাম? 23 লাখ। বোনাসটা কি করে এলো? 10 লাখ টাকার পলিসিতে বোনাস 52,000, 1,000-এ 52 টাকা, 1 লাখে 5200, 2 লাখে 10,400, 5 লাখে 26,000, 10 লাখে 52,000। তাহলে আমি পলিসিটা করেছিলাম 10 লাখ, 52,000 করে বোনাস পেয়েছি প্রত্যেক বছর, 25 বছর পেয়েছি। তাহলে টোটাল কত পেয়েছি? 13 লাখ। আর ডিপার্টমেন্ট আমাকে যেটা, আমি ডিপার্টমেন্টকে যে অল্প অল্প করে টাকাটা দিয়েছিলাম 9,60,000, ডিপার্টমেন্ট 40,000 আমাকে ছাড় দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার কভারেজ এমন 10 লাখ। তো এই 10 লাখ টাকাটা তাহলে টোটাল 23 লাখ। এটা ভাববেন না যে 9,60,000 তো আমি দিয়েছি, 3200 ইন্টু যে ক্যালকুলেশন করে দেখালাম সেটা তো রিবেট, ওটা তো ছাড়, যেহেতু অনেক বছর করছেন সেটা ছাড় দিয়েছে, কিন্তু সেই ছাড়টা দিয়েছে আপনার প্রিমিয়ামে। কভারেজ আপনার 10 লাখ প্রথম থেকেই আছে। তাহলে 10 লাখ টাকাটা আপনি পাচ্ছেন, সঙ্গে যে বোনাসটা 13 লাখ টাকা পাচ্ছেন, 23 লাখ টাকাটা, এটা হিউজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা আপনি অন্য কোনো ইন্স্যুরেন্সে পাবেন না। লো প্রিমিয়াম হাই বোনাস এই কারণেই বলা হয়। ওকে, এই যে একটা ক্লিয়ার হলো? না হলে বলুন, আমি আপনাদের লাইভ বোঝাবো। আবার বোঝাই। 1 লাখ টাকার পলিসি 5200 টাকা বোনাস প্রত্যেক বছরে পাচ্ছি। 10 লাখ টাকার পলিসি 52,000 টাকা বোনাস প্রত্যেক বছরে পাচ্ছি। 25 বছরের পলিসি করেছি, টোটাল পেয়েছি 13 লাখ টাকা বোনাস। সামের সুদ তো আমার এটা আছে। এবার বোনাস রেট দিয়ে আপনি ক্যালকুলেশনটা আপনাদের দেখুন কত কুইক হয়ে যায়। এই জায়গাগুলো বোঝানো এই কারণে, কারণ আপনারা ফেস করবেন, কোশ্চেন আসবে আপনাদের। কোশ্চেন তো অনেক আসবে, সেগুলো তো আস্তে আস্তে ক্লিয়ার হবে, কিন্তু এই ক্যালকুলেশনটা বুঝে নিন, এইটাই খুব মেন। অ্যাপস থেকে দেখে তো বুঝে যাবেন, কিন্তু কিরমভাবে আসছে বুঝতে পারবেন না। তাহলে আমি যদি ধরি যে আমার পিপিটি হচ্ছে 10 ইয়ার্স, মানে আমি 10 বছরের টার্মে একটা পলিসি করলাম। 10 বছর, 10 বছর আমি দেবো। সাম অ্যাসিউডের আমার চিন্তাই করবো না, সাম অ্যাসিউড কি আমার দেখার দরকারই নেই। কাস্টমারকে বলে দেবো কত পাবেন, 10 বছর দেবেন। অবশ্যই সরি, সাম অ্যাসিউড তো আপনার দরকার, ধরুন সাম অ্যাসিউড আপনার 1 লাখ, তবেই তো ক্যালকুলেটটা করতে পারবেন। 10 বছর আপনি দেবেন, প্রিমিয়াম কত দেবেন? ধরে নিলাম আপনি প্রিমিয়াম দিচ্ছেন
পিপিটি 10 ইয়ার্স, প্রিমিয়াম আপনি দিচ্ছেন ধরে নিলাম আপনি 10,000 টাকা করে, 10,000 টাকা করে 10 বছর দেবেন। 1 লাখে বোনাস কত? 5,200 পার ইয়ার। তাহলে 10 ইয়ার্সে কত? 52,000 টাকা। তাহলে ম্যাচুরিটি কত? এই যে সাম অ্যাসিওর্ড 1 লাখ প্লাস এই যে বোনাস, দেখুন এখানে কিন্তু আমি এজ ধরিনি, বয়স কত 35 না 40 না 25 26 27 আমি ধরিনি। আমি বলে দিলাম 10 বছর দেবেন, 10,000 টাকা করে দেবেন। তাহলে কত দিচ্ছেন? 1 লাখ দিচ্ছেন, সামনে শুরুটা 1 লাখ। 1 লাখে আপনার প্রত্যেক বছরে 5200 টাকা বোনাস, মানে 10 বছরে আপনি পাচ্ছেন 52,000 টাকা। ম্যাচুরিটি আপনার সামনে সুদ প্লাস বোনাস 10,000 প্লাস এই 52,000, 1,52,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন আফটার 10 ইয়ার্স। মজার গল্প এইটাই, এই ব্যক্তিটা এই যে পলিসিটা যে করেছে, এই ব্যক্তিটার বয়স 40 হলেও এইটা পাবে, 30 হলেও এটা পাবে, 20 হলেও এটা পাবে। 40 যার বয়স 10 বছর দিচ্ছে মানে 50-এ গিয়ে পাবে, তাই তো? ও তো 10 বছর দেবে, তাহলে 40 যার বয়স সে 50-এ গিয়ে এটা পাবে, 30 যার বয়স সে 40-এ গিয়ে এটা পাবে, 20 যার বয়স সে 30-এ গিয়ে এটা পাবে, যার 35 বয়স সে 45-এ গিয়ে এটা পাবে, যার 45 বয়স সে 55 দিকে এটা পাবে, যার 50 বয়স সে 60-এ গিয়ে এটা পাবে। পাবে কিন্তু সবাই সেম। এটা হচ্ছে এজ আর এগুলো হচ্ছে ম্যাচুরিটি এজ। যাই এজ হোক না কেন 1,52,000 টাকা সে পাচ্ছে। প্রিমিয়াম সবাইয়ের জন্য 10,000 হবে না, এর 10,000 হবে, তো এর হয়তো 11,000 হবে, এর হয়তো আর একটু বেশি হবে, কারণ বয়সের সাথে সাথে প্রিমিয়ামটা 150, 200, 300 টাকা এদিক ওদিক হয় মান্থলি প্রিমিয়ামে, কিন্তু ম্যাচুরিটি বেনিফিট সবাই সেম। এইখানটাই হচ্ছে ইন্টারেস্টিং, যে ম্যাচুরিটি বেনিফিট পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এনি এজ পিপিটির উপর ডিপেন্ড করে, টার্মের উপর, প্রিমিয়াম পেইং টার্ম কত বছরের আপনি করছেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি 10 বছরে করেছেন, এজ 40 হলেও 50-এ গিয়ে এটা পাবে, 20 হয়েও 30-এ গিয়ে এটা পাবে। তাহলে একটা ব্যক্তি 20 বছর বয়স, সেও 1,52,000 পাচ্ছে 10 বছরে, এই 10,000 টাকা প্রিমিয়াম দিয়ে বা 1 লাখ টাকা সামে শুট করে। যার বয়স 50 সে 60-এ গিয়ে এই 1,52,000 পাবে, সেও 1 লাখ টাকা সামে শুট করে। হয়তো তাকে প্রিমিয়াম কম দিতে হবে, একে প্রিমিয়াম বেশি দিতে হবে, সেটা আলাদা ব্যাপার, সেটা ক্যালকুলেশনে যে যারা আসে, কিন্তু ম্যাচুরিটি বেনিফিট সবাই সেম। এই জন্য বলা হয় ইন্স্যুরেন্স যত কম বয়সে করবে ততই ভালো। এবার চলে আসছি আরপিএলআই, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, মানে আমাদের গ্রামের মানুষজনদের জন্য। আরপিএলআই বোনাস শট কত বলেছিলাম? 48 টাকা, মানে 1,048 পার ইয়ার। মানে সাম অ্যাসিওর 1,000 যখন কোনো একটা সময় হয়তো ছিল, আমি তো স্টাডি প্রথম থেকেই করছি যে 10,000 টাকা স্টার্টিংয়ে, সাম অ্যাসিওর 10,000 টাকা থেকে শুরু, আর পিএলআই 20,000 টাকা থেকে শুরু। সেগুলো পরে আমরা ওই টেবিলগুলো তো পরে দেখবো, পড়বো, আগে এটা দেখে নিই। সাম অ্যাসিওর 1,000 মানে 48 টাকা বোনাস পার ইয়ার। সাম অ্যাসিওর
1 লাখ মানে 4,800 পার ইয়ার। সাম অ্যাসিউড 5 lakhs, 3 lakhs মানে 4,800 ইন্টু 3 পার ইয়ার। সাম অ্যাসিউড 5 lakhs মানে 4,800 ইন্টু 5 পার ইয়ার। বোনাস চলছে কিন্তু, হ্যাঁ। সাম অ্যাসিউড 7 lakhs মানে 4,800 ইন্টু 7 পার ইয়ার। সাম অ্যাসিউড 10 lakhs মানে 4,800 ইন্টু 10 পার ইয়ার। RPLI এ 10 lakhs অব্দি লিমিট। এটা যদি 10,000 করে দিই, এটা 480। RPLI 10,000 টাকা সাম অ্যাসিউড থেকে শুরু করে 10 লাখ অব্দি করতে পারবেন। সাম অ্যাসিউড 10 লাখ থেকে শুরু করে 10,000। তা আমি ওই জন্য বলেছিলাম যে RPLI 100 টাকা, 70 টাকা, 60 টাকা প্রিমিয়াম, 150 টাকা প্রিমিয়াম, 200 টাকা প্রিমিয়ামেরও পলিসি আছে, যে মাসে মাসে 200 টাকা কি মাসে মাসে 150 টাকারও পলিসি আছে। এটা কোনো ইন্স্যুরেন্সে নেই। সাম অ্যাসিউড 10,000 টাকা যদি আমি 10 বছর ধরে জমাই, তাহলে বছরে 1,000 টাকা। তো বছরে 1,000 টাকা মানে মাসে কত হচ্ছে? অনেক কম হবে। বছরে যদি 1,000 টাকা দিতে হয়, মাসে আমার কত পড়বে? 100 টাকারও কম হবে। তো সাম অ্যাসিউড 10,000 মানে 480 টাকা বোনাস RPL এর ক্ষেত্রে পার ইয়ার। 1 লাখে 4,800, 3 লাখে এইটা, 5 লাখে, 7 লাখে, 10 লাখে 4,800 মানে 48,000। ক্যালকুলেশন সেই সেম। সাম অ্যাসিউড 10 lakhs, আচ্ছা ওটা 10 lakhs দেখিয়েছিলাম, এটা 5 lakhs দেখাই। তাহলে বোনাস কত হবে? 4,800 ইন্টু 5 পার ইয়ার। তাহলে 5 লাখ টাকার বোনাস কত? 24,000 টাকা। ওকে, পার ইয়ার। তাহলে সেই ক্যালকুলেশনে আমি আবার চলে যাব। যদি আমি এটা 10 ইয়ার্সের জন্য করি, তাহলে আমি কত টাকা পাবো? প্রিমিয়াম কত দেব কত আমার ক্যালকুলেশনের দরকার নেই। 5 লাখ টাকার পলিসি করেছি মানে আমার বোনাস কত? 24,000 টাকা পার ইয়ার। কত বছরের জন্য করছি? 10 বছরের জন্য করছি। এজও দরকার নেই, সাম অ্যাসিউডও দরকার, প্রিমিয়ামও দরকার নেই। এজ দরকার নেই, প্রিমিয়াম কত পড়ছে আমি ওটা যাচ্ছি না এখন। ম্যাচুরিটি কত পাবো আমি সেখান থেকে কি বলেছিলাম? ম্যাচুরিটি 24,000 কত বছর ধরে দিচ্ছি? 10 ইয়ার্স পিপিটি। তাহলে 24,000 ইন্টু 10 ইয়ার্স, এটাই তো আমি বোনাস পাচ্ছি, প্লাস 5 lakhs। 10 বছর পরে আমি এটাই পাবো। $7,40,000। তাই তো?
24,000 ইন্টু 10 মানে কত হচ্ছে? টোটাল বোনাসটা কত পেলাম? 2,40,000। আর এই 5,00,000, 7,40,000 আমার ম্যাচুরিটি। তো আমার এজ প্রিমিয়াম দেখার দরকার নেই, যে কারণে আমি বলেছিলাম তখন যে 40 হোক, 30 হোক, 50 হোক, 20 হোক, যাই বয়স হোক, টার্ম কত? 10 বছর। 10 বছরে আমি আরপিএল এর 48 টাকা বোনাস রেটে আমি 10 বছরের, প্রত্যেক বছরে যেহেতু 5,00,000 টাকার পলিসি, প্রত্যেক বছরে 5,00,000 টাকা আমার 24,000 টাকা বোনাস। 24,000 টাকা আমার পার ইয়ার বোনাস, মানে 5,00,000 টাকার সাম অ্যাসিওর। সাম অ্যাসিওরটা 5,00,000, বোনাস কত? 24,000 টাকা প্রত্যেক বছর, ওই 48 টাকা রেটে। 5,00,000-এ 4800 ইন্টু 5, 24,000 পার ইয়ার। তাহলে পার ইয়ার 24,000, 10 বছর দিচ্ছি 2,40,000। আর আমি দিয়েছিলাম কত? সামের শুরুটা কত? 5,00,000। প্রিমিয়াম তো একটা কিছু দিয়েছি, দিয়ে দিয়ে তো 5,00,000-এর কাছাকাছি গেছি, বা 5,00,000 দিয়েছি। তো 5,00,000টা আমি ফেরত পাবো। এটা আমার সামের শুরু, এটা আমার বোনাস। তাহলে সেই একই হলো, ম্যাচুরিটি কি? সামের শুরু প্লাস বোনাস, 7,40,000। এই ক্যালকুলেশনটা আপনারা প্র্যাকটিস করুন। এজ প্রিমিয়াম, যার 40 এজ, যদি এজ আমি ধরি একজনের 40 আর একজনের 50, দুজনের প্রিমিয়াম আলাদা আলাদা হবে মান্থলি। দুজনে দেবে 10 বছর, এ 60-এ গিয়ে পাবে আর এ 50-এ গিয়ে পাবে। তাহলে দুজনই 10, কিন্তু প্রিমিয়াম আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ এজের ডিফারেন্সে প্রিমিয়ামটা আলাদা হয়, কিন্তু ম্যাচুরিটি দুজনের সেম এটাই পাবে। এর 4,250 পার মান্থ। আর 50 যার 4,425 পার মান্থ। তাহলে এর মাসে 4,250, এর 4,425। অবশ্যই একটু বেশি হবে, কারণ এ যে 5,00,000 টাকাটা দিচ্ছে অল্প দিনের জন্য দিচ্ছে। মানে এর 60টা, সরি অল্প দিনের জন্য না, এর যেহেতু রিস্ক ফ্যাক্টরটা বেশি তাই প্রিমিয়ামটা বেশি। দিন তো দুজনেরই সেম, 10 ইয়ার্স। এর 60 পৌঁছা, এর 50 যেহেতু, 50 মানে 60 থেকে ম্যাচুরিটি নেবে 10 বছর, এর রিস্ক ফ্যাক্টরটা বেশি বলে প্রিমিয়ামটা একটু বেশি। এটা সব ইন্স্যুরেন্সে এখানেও। তাহলে এর টোটাল প্রিমিয়াম কত দেবে? 4,425 ইন্টু কত? 12 ইন্টু 10। আর এই টোটাল প্রিমিয়াম কত দেবে? 4,250 ইন্টু 12 ইন্টু 10। এ দিচ্ছে 5,10,000, 10,000 টাকা বেশি দিচ্ছে 5,00,000 থেকে, কারণ এজটা 40 হয়ে গেছে। তখন যখন 10 lakhs-এ আমি পিএলআই ক্যালকুলেট করলাম, 9,60,000 দিতে হচ্ছিল, 40,000 টাকা কম দিতে হচ্ছিল। কারণ এজ নয়, টার্মটা আমার বেশি। এই 10 বছরের জন্য করেছে, ওখানে আমি 25 বছরের জন্য করেছিলাম। টার্মটা বেশি বলে আমার প্রিমিয়াম কম দিতে হয়েছে। তো আপনারা যখন ক্যালকুলেট করবেন দেখতে পাবেন, এক একটা টার্ম যখন বেশি কম হবে প্রিমিয়ামটা কম বেশি হবে। তো এই টোটাল দিচ্ছে 5,10,000 টোটাল প্রিমিয়াম।
আর এ দিচ্ছে 5,31,000। 5,31,000 দিচ্ছে টোটাল, দিয়ে এটা পাচ্ছে। 5,10,000 দিচ্ছে, দিয়েও এটা পাচ্ছে। কারণ দুজনেরই 10 ইয়ার্স টার্ম, টার্মটা 10 ইয়ার্স। পিপিটি, প্রিমিয়াম পেইং টার্ম, দুজনেরই 10 ইয়ার্স। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে আমরা টার্মের উপর ডিপেন্ড করে ম্যাচুরিটি বেনিফিট, এজের উপর নয়। 40 বছরের ব্যক্তি 10 বছরের জন্য করলেও এটা পাবে, 50 বছরের ব্যক্তি 10 বছরের জন্য করলেও এটা পাবে। টার্মের উপর ডিপেন্ড করছে, এজের উপর নয়। এজের উপর ডিপেন্ড করে প্রিমিয়াম, কে কত প্রিমিয়াম দিচ্ছে। ম্যাচুরিটি বেনিফিট ডিপেন্ড করে টার্মের উপর। আপনিও 10 বছরে যা পাবেন, আমিও 10 বছরে তাই পাবো। 40 বছরের ব্যক্তিও 10 বছর দিলে যা পাবে, 30ও তাই পাবে, 50ও তাই পাবে, 20ও তাই পাবে। কারণ বোনাস রেট হিসাবে ক্যালকুলেট হয়। প্রত্যেক বছর আরপিএল এর বোনাস রেট কত? 48 টাকা, মানে 1,04,800। আর পিএল এর বোনাস রেট কত? 52 টাকা, মানে 1,05,200। এটা হচ্ছে আপনাদের ক্যালকুলেশন।